দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে বাজেট পেশ করতে চলেছেন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই তিনি সংসদে প্রবেশ করেছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, গোটা দেশের নজর বাজেটের দিকে। কারণ এই বাজেটের মধ্যে দিয়ে কি ভোটমুখী বাজেট হবে, অর্থাৎ সাধারণ মানুষের কথা ভেবে কি বাজেট তৈরি হবে, জনমোহিনী বাজেট কি হবে আজ, সেই সমস্ত দিকেই নজর রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, যেহেতু নতুন সরকার গঠন হবে আগামী কয়েক মাসের মধ্যে, তার আগে অন্তর্বর্তী বাজেট আজ পেশ হবে। এবং এই অন্তর্বর্তীকালীন যে বাজেট আজ পেশ হবে, সেই বাজেটে বেশ কিছু বিষয় যেরকম উঠে আসবে, পাশাপাশি পূর্ণাঙ্গ বাজেটকে যেরকম ভাবে সমস্ত বিষয় পর্যালোচনা করা হয়, তবে অন্তর্বর্তীকালীন বাজেটে যেহেতু আসন্ন অর্থবর্ষের শুরুতেই শেষ হয়ে যাবে বর্তমান সরকারের মেয়াদ এবং নতুন সরকার শপথ নেবে, সে কারণেই ব্যবস্থা যাতে নতুন সরকার আসার আগে এই সরকার বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারে এবং মধ্যবিত্তের আয়করে যেরকম বড়সড় রেহাই, কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ বেশ কিছু বিষয় আজকের এই বাজেটে প্রত্যাশা করছেন সকলেই। এবং আপনাদের জানাবো, এর আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলেছিলেন যে সাধারণ মানুষের জন্যই কিন্তু এই বাজেট তুলে ধরা হবে। এবং গতকাল যখন সংসদে বাজেট অধিবেশন হয়, তখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যেও কিন্তু মহিলা অর্থাৎ নারী শক্তির ওপর বিশেষভাবে তিনি জোর দিয়েছিলেন। কারণ নারীদের কথা ভেবেও কিন্তু বেশ কিছু বিষয়, বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে এই বাজেটে। কারণ এর আগেও আমরা দেখেছি বারংবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির মুখে নারী শক্তির কথা বারবার সামনে এসেছে। তাই লোকসভা ভোটের আগে কি বাজেটে অপেক্ষা করছে একাধিক চমক? আয়করে বিশেষ ছাড় পাবেন মধ্যবিত্তরা? এই প্রশ্নগুলো থাকছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ষষ্ঠ বাজেট, এবং এই বাজেট পেশের মধ্যে দিয়ে তিনি আগে যারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তাদের থেকে কিন্তু রেকর্ডে অনেকটাই এগিয়ে রয়েছেন পি চিদম্বরম বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে যারা ছিলেন। এবং সেই জায়গায় আজকের যে বাজেট তিনি পেশ করবেন, এবং সেখানে কিন্তু তিনি একটা আলাদা রেকর্ড গড়ছেন এমনটা বলাই যেতে পারে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশেই জায়গা করে নেবেন নির্মলা সীতারামন। আজকের বাজেটে কি কি চমক থাকছে যেরকম আপনাদের সামনে গ্রাফিক্যালি তুলে ধরছি। বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ চড়ছে, এবং অর্থমন্ত্রী তিনি যেমন বলেছেন যে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে তার অগ্রাধিকারের তালিকায় 4 গোষ্ঠীর মানুষজন থাকবে: মহিলা, তরুণ, গরিব এবং চাষি। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিতা, লোকসভা ভোটের আগে বাজেটে অপেক্ষা কি করছে একাধিক চমক? পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি বারবার 4টি বিষয়ের কথা বলেছেন: মহিলা, তরুণ, গরিব, চাষি। তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে, কি প্রত্যাশা করতে পারেন তারা? দেখো, মানুষ তো প্রত্যাশা নানা রকম করতেই পারেন, কিন্তু সাধারণভাবে আর্থিক নিয়ম শৃঙ্খলা মেনে বাজেট পেশ করা হলে এই বাজেটে খুব নতুন কিছু কর্মসূচি ঘোষণা করার সুযোগ নেই। তার কারণ, নতুন কর্মসূচি ঘোষণা করতে গেলে পুরো বছরটার জন্য করতে হয়। অর্থাৎ এই যে 1 এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হবে, সেখান থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত যে পুরো অর্থবর্ষ, বাজেট হচ্ছে সেই অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দ। কিন্তু এই সরকার তো পরের বছরের 31 মার্চ পর্যন্ত থাকবেন না। বাজেট পেশের 1 মাসের মধ্যেই নির্বাচন হবে, নতুন সরকার আসবেন। প্রধানমন্ত্রী এক থাকতে পারেন, প্রধানমন্ত্রী পাল্টে যেতে পারেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এই লোকসভার মেয়াদ শেষ হয়ে যাবে এবং এই সরকারের মেয়াদও শেষ হয়ে যাবে। সেই জন্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গেলে কেবলমাত্র বেতন দেওয়ার মতো কিছু টাকার সংস্থান বা যে প্রকল্পগুলো ইতিমধ্যেই চলছে, সেই প্রকল্পগুলোতে অর্থ সংস্থানের মতো একটা সাময়িক ব্যবস্থাকেই অন্তর্বর্তীকালীন বাজেট বলে। এই যে বাজেট এবারে আজকে পেশ হতে চলেছে, সেটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট বা ইন্টারিম বাজেট। এই বাজেটে 3 মাসের জন্য খরচের একটা বরাদ্দ করা হয়, অর্থাৎ এপ্রিল, মে, জুন
আশা করা হয় যে জুন মাসের মধ্যে নতুন সরকার মসনদে বসবে এবং তারা তখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। সেই জন্য সাধারণভাবে এই বাজেটে খুব বেশি প্রত্যাশা করার জায়গা নেই। কিন্তু এর আগেও আমরা দেখেছি বর্তমান সরকার অর্থাৎ মোদী চালিত সরকার তারা অন্তর্বর্তীকালীন বাজেটেও কিছু কিছু ঘোষণা করে ভোট বাড়াবার চেষ্টা করেছেন। সেই জন্য অনেকে মনে করছেন যে এই বাজেটে এমন কিছু কথা নির্মলা সীতারামন বলতে পারেন যাতে সেটা সাধারণভাবে একটা প্রচারে আনা যায় যে আমরা এত ভালো করেছি, অমুকের জন্য তত ভালো করেছি ইত্যাদি। এর আগেও নির্মলা সীতারামন তিনি খুব দীর্ঘ বক্তৃতা করেন, অবশ্য বাজেট বক্তৃতায়, আজকে কি করবেন জানি না, নানা রকম কথা বলেছিলেন। যেমন তোমাকে মনে করিয়ে দেই যে এই সরকার কয়েক বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের আয় কয়েক বছরে দ্বিগুণ হয়ে যাবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। এসবই বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তাঁরাই বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেসব একেবারেই ভোঁভা, কিছুই হয়নি। সুতরাং আজকে সাধারণ ব্যয় নির্বাহের জন্য ব্যয় বরাদ্দ করা ছাড়া বাকি কিছু ঘোষণা হতে পারে। সেটা কতটা থাকবে না থাকবে সেটা তো এই বাজেটের উপর নির্ভর করে না। গোটা আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট যখন নতুন সরকার এসে করবে তারাই সেটা ঠিক করতে পারবে। তবু আজকের বাজেটের দিকে, যেহেতু ভোটের আগের বাজেট, সবাই একটু উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন ফোন লাইনে। মধ্যবিত্তের আয়করে বড়সড় রেহাই থেকে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকতে পারে এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন গতকাল তার ভাষণ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, তখন কিন্তু এই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। এই মুহূর্তে আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। রতনবাবু, শুরুতেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো। নরেন্দ্র মোদী তিনি যেরকমটা 4টি বিষয়কে সামনে রেখে এগিয়েছেন এবং গতকাল যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বক্তব্য রেখেছিলেন সংসদে বাজেট অধিবেশনে, প্রথম পর্বেই তিনি নারী শক্তিকে জোর দিয়েছেন, পাশাপাশি গরিব, কৃষক সব মিলিয়ে দেশের যুব সম্প্রদায়ের জন্য এই বাজেটে কতটা প্রত্যাশা থাকতে পারে একেবারে নির্বাচনের আগে? আপনি চিন্তা করে দেখবেন দ্রৌপদী মুর্মুর যে ভাষণ, আমি খেয়াল করলাম এতে কাদের বাদ দেওয়া হয়েছে। শুধু ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে মানুষেরা কাজ করেন তাদের বাদ দিয়ে বাকি সবার ভালো করার কথা তাতে বলা হয়েছে। কিন্তু আরও খেয়াল করবেন, এটা করতে হলে একটা দিশা লাগে। সেই দিশাটা কি, এটা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত বোঝা গেল না। আপনি যদি বলেন আমি গরিব মানুষকে বাড়ি করে দেব, আমি জিজ্ঞেস করব এটা তো আগে ছিল ইন্দিরা আবাস যোজনা, আপনি তাতে নতুন কি অ্যাড করেছেন? আপনি দেখবেন একটাও নতুন কথা পাবেন না। আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেকারির সমস্যা। আমার পরের প্রজন্মের মানুষেরা মোটের ওপর একভাবে আছেন, তার পরের প্রজন্ম ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এমতো একটা অবস্থায় সবচেয়ে বেশি অ্যাড্রেস করা দরকার হচ্ছে আমাদের ভয়াবহ বেকারি কিভাবে আমরা দূর করতে পারি। এই ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো রূপরেখা অঙ্কন করতে সরকারের তরফ থেকে দেখিনি। এটা করার জন্য প্রথম দরকার একটা ম্যাসিভ পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট এবং সরকারি উদ্যোগে নিয়োগগুলো সৃষ্টি করা। আজকে গত 10 বছর ধরে এরা বারবার বলে যাচ্ছেন এই করছি সেই করছি, সরকারি কাজগুলো বন্ধ করে দিচ্ছেন। যেখানে আপনি যেখানে আগের বছরে দেখছেন 6 লক্ষ মানুষ কাজ করেন, সেটা পরের বছর দেখছেন সরকারি দপ্তরে কমে 3 লক্ষ দাঁড়াচ্ছে।
সরকার পাবলিক সেক্টরে একটা নতুন ইনভেস্টমেন্ট কোথাও কোনোভাবেই করেননি। পরিকাঠামোতে সাধারণ যে অবস্থাটা, এই তো সে তথ্যগুলো দেয় না এরা, মানে জনসমক্ষে আনে না, কিন্তু আনলে পরে দেখা যাবে আমাদের পরিকাঠামোতে অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি বিদ্যমান রয়েছে। আমি দীর্ঘ বক্তৃতা যাব না, কিন্তু সেক্টর ধরে 8টা সেক্টর অন্তত দেখানো যেতে পারে যেখানে পরিকাঠামোগত উন্নয়ন আপনার দুর্বল জায়গায় এসে দাঁড়িয়েছে। এমত অবস্থায় আমার মনে হয় নতুন যে বাজেটটা, এই বাজেটটায় আমার আগে যিনি বলছিলেন কারেক্ট কথা বলেছেন, ওটা একটা ইন্টারিম বাজেট, কাজেই তাতে খুব বেশি আশা করা যাবে না। কিন্তু আগে যিনি বলছেন তিনি আরেকটা খাঁটি কথাও বলেছেন যে তাতে কিছু প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। প্রতিশ্রুতি যদি দেওয়া হয় তাহলে আমি আমার পুরনো কথা ফিরে আসি। এখানে মূল সমস্যাটা হচ্ছে নিয়োগ সৃষ্টির সমস্যা। সেই সমস্যাটা কিভাবে সরকার মোকাবেলা করছেন, সরকার কোথায় নিয়োগ সৃষ্টি করছেন, সরকার কোথায় পরিকাঠামো তৈরি করছেন, এগুলো সম্পর্কে আরও পরিষ্কারভাবে বক্তব্য থাকার দরকার ছিল, যেটা গতকালও ছিল না, আজকেও থাকবে না বলে মনে করি। একটা যে জুমেলার হাতে আমরা পড়েছি গত 14 সাল থেকে, আমার ধারণা সেই জিনিসটাই পরপর চলছে। দেব 15 লক্ষ টাকা মানুষকে, কালো টাকা এনে আপনি বুঝলেন যে সেটা আসলে একেবারে একটা ধাপ্পা কথা। আপনি বুঝলেন যে গ্যাসের দাম কমাবেন, শেষ পর্যন্ত আপনি গ্যাসের দাম বেশি দিলেন। এবারও গতকালই আপনার রেস্টুরেন্টে যে গ্যাসের ব্যবহার হয় তাতে সিলিন্ডার প্রতি 18 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথায় যাচ্ছে? বিশ্ববাজারে তেলের দাম কমছে, মোদী সরকার তেলের দাম বাড়িয়ে যাচ্ছে। হোয়াট ননসেন্স! একটা পরিষ্কার করে জিনিসগুলো সামনে রাখার দরকার, যে জিনিসটা আজ পর্যন্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। একেবারে রতনবাবু, আরো একটা বিষয় আপনার কাছে জানার, এবং এই বাজেট পেশে যেমনটা খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত, যদি পরিসংখ্যান দেখি 2019-এ ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকার প্রথম 2 বছর 2.4% খরচ করেছিল স্বাস্থ্য খাতে মোট খরচের, কিন্তু শেষ 3 বছর সেই খরচের পরিমাণ প্রায় 2-এর কাছাকাছি নেমে এসেছিল। সেবারে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কি বাড়বে, এই প্রত্যাশাটা কি রাখা যায়? কারণ স্বাস্থ্যের যেভাবে বিভিন্ন জায়গা থেকে নানান অভিযোগ আসে। না, একেবারেই আসবে না। এই সরকারের যে ওরিয়েন্টেশন বা দিশা, সেটাই হচ্ছে একেবারে উল্টো। সরকার হাসপাতাল কেন করবে? সরকার বেসরকারি হাসপাতালগুলোকে ইন্স্যুরেন্সের টাকা দেবে। এই হচ্ছে মোটামুটি নীতি, এই হচ্ছে মোটামুটি দিশা, যাতে সরকারি হাসপাতালগুলোকে এখন পর্যালোচনা করা হচ্ছে। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটোই সমান। রাজ্য সরকারও একই জিনিস করছেন, যে বেসরকারি হাসপাতালগুলোকে প্রমোট করার জন্যে আপনি ইন্স্যুরেন্সের রাস্তাগুলো খুলে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারও তাই। স্বাস্থ্যের টাকাটা, আগে যা টাকা ছিল সে টাকাও নিয়ে চলে আসছেন ইন্স্যুরেন্সের খাতে। আমেরিকাতে যেমনভাবে স্বাস্থ্যবান ইন্স্যুরেন্স, এখানেও স্বাস্থ্যবানে সেই ইন্স্যুরেন্স সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা মোদি নিয়ে গেছে একদম পরিকল্পিতভাবে, যে স্বাস্থ্যবান ইন্স্যুরেন্স। আমরাও বুঝতে শুরু করেছি স্বাস্থ্যবান ইন্স্যুরেন্স, আমাদের রাজ্য সরকারও বুঝিয়ে চলেছেন রাজ্য মানে স্বাস্থ্যসাথী ইন্স্যুরেন্স। এই সমস্ত ইন্স্যুরেন্সের পাল্লায় পড়ে স্বাস্থ্য খাতে যে কাজগুলো করার কথা ছিল, যে বিনিয়োগগুলো হওয়া উচিত ছিল, যে পরিকাঠামো তৈরি হওয়া উচিত ছিল, তার কোনোটাই আসলে হয়ে উঠছে না। দু একটা চোখ দেখানো AIMS এখানে সেখানে কিছুটা রাজনৈতিক চাপেই তৈরি হচ্ছে। তার বাইরে কেন্দ্রীয় সরকার নতুন করে কোনো পরিকাঠামো স্বাস্থ্যের জন্য তৈরি করছেন না। আরও খারাপ অবস্থা হচ্ছে জনস্বাস্থ্যের, যেখান থেকে অনেক রোগ প্রিভেন্ট করা যায়
সেই জায়গাগুলোতে গুরুত্ব আরও কমানো হচ্ছে। ফলত আমরা এখানে একটা পরিস্থিতির সামনে পড়েছি যেখানে মানুষ সাধারণত যে উপার্জনটা করেন সেই উপার্জনের একটা অর্থ যদি আপনার ইন্স্যুরেন্সের দায় মেটাতে চলে যায়, তারপরে কোন অবস্থা আমি পড়ে থাকি এইটা তাকে হিসেব করতে হয় অহরহ, যেটা আগে হওয়ার কথা ছিল না, কিন্তু এখন সেটা হচ্ছে। আপনি মনে রাখবেন ম্যাডাম, আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন, আমি ভাই বলি কদিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে দেখলাম যে ভারতবর্ষের 80% আপনার বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম। চিন্তা করবেন, 2.5 লক্ষ টাকার কম হচ্ছে বার্ষিক আয়, মানে মাসে আপনার রাফলি 16-17 হাজার টাকা, এর মধ্যে একটা কিছু হবে। এই টাকা দিয়ে আপনার একটা সংসার চালাতে হবে, এই টাকাটা দিয়ে আপনার যে ক্রমশ বেড়ে যাওয়া পরিবহন খরচা সেটা মেটাতে হবে, এই টাকাটা দিয়ে আপনার এই যে ক্রমশ ঊর্ধ্বমুখী বাজারের অবস্থা, এটাকে আপনার মিট করতে হবে, বাজারে যেতে হবে এবং শাক আলু সবই কিনতে হবে আপনাকে। এই যে অবস্থাটা, এরই মধ্যে গ্যাসের দাম দিতে হবে এবং এই যে অবস্থা, এরই মধ্যে আপনাকে ছেলে মেয়েদের খরচ, স্কুলে যাওয়া, সমস্ত ব্যবস্থাগুলোকে করতে হবে। ইনফ্যাক্ট 80% মানুষ একটা দিশেহারা অবস্থার ভেতরে পড়ে রয়েছে এই মোদির রাজত্বে, এবং এই কথাটা কিছুতেই স্বীকার করা হবে না। একদমই রতন বাবু, আরো এই অন্যান্য কথাটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছে জানবো। আপনি